সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক দিন পরে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরও একটি মোটো ভ্লগে। আজ আমি রওনা দিয়েছি মাগুরার উদ্দেশ্যে। যখন এই ভিডিওটি আমি এডিট করছি তার অনেক আগেই আমি মাগুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বিভিন্ন কারণে ব্যস্ত থাকার কারণে আমি এই ভিডিওটি সময় মতো এডিট করতে পারিনি, তাই এটা একটি লেট আপলোড। দেখতে দেখতেই আমি হানিফ ফ্লাইওভারে এসে পড়েছি। আমার এই মাগুরা ট্রিপটি একটি সোলো ট্রিপ। আমি মাগুরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আমার স্ত্রী তার বাবার বাড়িতে ঘুরতে গিয়েছে। আমি যখন এই ভিডিওটি করছিলাম অথবা এই ট্রিপটি দিচ্ছিলাম তখন দেশে প্রচুর তেল ক্রাইসিস চলছে। আমি 2-3 দিন অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আমার ট্যাঙ্কি ফুল করেছি এবং এক্সট্রা 2 লিটার তেল বোতলে নিয়ে তারপর মাগুরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমি হাতের বাঁ দিক দিয়ে পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিব। পদ্মা সেতু হয়ে মাগুরাতে যাব। এর আগেও আমি মোটরসাইকেলে করে পদ্মা সেতু হয়ে মাগুরাতে গিয়েছি। আজকেও পদ্মা সেতু হয়ে মাগুরাতেই যাব। হানিফ ফ্লাইওভারের টোল দিয়ে আমি এখন পোস্তগোলা ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পোস্তগোলা ব্রিজ পার হওয়ার পরে ইকুরিয়ার পরেই ঢাকা মাওয়া হাইওয়েতে উঠে গিয়েছি। এখনও আমি টেকনিক্যালি বলতে পারি আমি ঢাকা মাওয়া হাইওয়েতেই আছি। এই যে পোস্তগোলা ব্রিজ, এই ব্রিজটি পার হয়ে গেলেই পড়বে ইকুরিয়া। এরপরে ঢাকা মাওয়া হাইওয়ের আসল রোড, যেখানে প্রশস্ত রাস্তা কিন্তু গাড়ির চাপ অনেক কম। যদিও তেল সংকটের কারণে রাস্তাঘাটে গাড়ি খুব কমই চলছে। আমার বাঁ পাশে যে নদীটি দেখা যাচ্ছে এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। কালের বিবর্তনে বুড়িগঙ্গা তার রূপ এবং যৌবন দুটোই হারিয়েছে। বাংলাদেশ সরকারের উচিত এবং পরিবেশবিদদের উচিত এই বুড়িগঙ্গাকে প্রাণবন্ত করে তোলা, এই বুড়িগঙ্গার যৌবন ফিরিয়ে আনা। নদী বাঁচলে বাঁচবে দেশ। ঢাকা মাওয়া রোডের সবচেয়ে ভালো দিকগুলো হচ্ছে আপনি যেতে যেতে অনেকগুলো যাত্রী ছাউনি পাবেন, আর মাঝখানের যে লেন ডিভাইডারটা রয়েছে সেখানে অনেক ফুলের গাছ লাগানো হয়েছে। এই ফুল গাছগুলো যখন বড় হবে, অনেক ফুল ধরবে, তখন এটাকে জাপানের কোনো একটি হাইওয়ের মতোই লাগবে। এখনও এটাকে মিনি জাপানি বলা যেতেই পারে। যদিও বসন্তকাল শেষ, ফুল ফুটে সব ফুল ঝরেও যেতে পারে, কিন্তু ঢাকা মাওয়া রোডের এই মাঝখানের গাছগুলো এবং দুপাশের সবুজ গাছগুলো সত্যিই অসাধারণ। আমার এই মাগুরা সোলো ট্রিপটিতে আমি হাই স্পিডিং করব না। আমি 80-র উপরে বাইকের গতি উঠাবো না, কারণ ঢাকা মাওয়া হাইওয়েতে কিন্তু অনেক হাইওয়ে পুলিশ থাকে। আপনারাও সেই বিষয়ে সতর্ক থাকবেন। আর যেতে যেতে যে সমস্ত সাইনবোর্ডগুলো পাচ্ছেন এখানে কিন্তু অনেক ক্যামেরা লাগানো রয়েছে যেগুলো স্পিড মেজার করে। সুতরাং আপনারা নির্দিষ্ট গতিসীমার উপরে বাইক চালানোর চেষ্টা করবেন না। এখন কিন্তু প্রচুর মামলা হচ্ছে এই ঢাকা মাওয়া হাইওয়েতে। ঢাকা মাওয়া হাইওয়ের মাঝামাঝি অবস্থানে গিয়ে আমি একটি ছোট্ট ব্রেক নেই এবং সেই সুযোগে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটি পরিবর্তন করি। ইনস্টা 360-র যে হেভি ডিউটি ক্ল্যাম্পটা আমি এনেছি সেটা আমি পিছনে ইনস্টল করেছি এবং পিছন থেকে 3rd পারসন ভিউতে এখন ভিডিও করব। মাঝখানের লেন ডিভাইডারে যে গাছগুলো লাগিয়েছে সেই গাছগুলোতে কিন্তু প্রচুর ফুল ধরেছে এবং দেখতে খুব সুন্দর লাগছিল। মাওয়াতে যাতায়াত করার সময় এই বড় বড় বাসগুলোর দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। বাইকাররা 80-র উপরে উঠলেই ট্রাফিক পুলিশ মামলা দেয়, কিন্তু এই বাসগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো মামলা নেই, তাই সাবধানে থাকুন। হাইওয়ে মামলার সবচাইতে প্যারার বিষয়টি হচ্ছে এখানে আপনাকে মামলা দিয়ে একটি স্লিপ ধরিয়ে দেবে এবং আপনার কোনো না কোনো কাগজ জব্দ করবে। আপনি যদি সেই কাগজটি ফেরত পেতে চান তাহলে মামলার টাকা পরিশোধ করে আবার এখান থেকে এই কাগজটা নিয়ে যেতে হবে। এই কাগজ কিন্তু আপনার ঠিকানায় কুরিয়ার করা হবে না। আজকের দিনটি খুবই রৌদ্র করজ্জ্বল ছিল এবং প্রচণ্ড গরম ছিল,
কিন্তু এই হাইওয়েতে যখন আমি নির্বিঘ্নে বাইক চালিয়ে যাচ্ছিলাম, এই হাইওয়ের বাতাসে আমার তেমন একটা গরম লাগছিল না, শুধু থেমে থাকলেই গরম লাগছিল। এই খোলা হাইওয়েতে আমাকে হন্ডার উপরে একটি বাজ পাখির মতোই লাগছিল। আমিও একটু বাজ পাখির মতো ডানা ঝাপটিয়ে উড়ে নিলাম। পথে এখনও কোনো হাইওয়ে পুলিশের সাথে আমার দেখা হয়নি। এর আগের বার যখন আমি মাগুরা গিয়েছিলাম, তখন ভুল করে আমি সোজা গোপালগঞ্জের দিকে চলে গিয়েছিলাম। গোপালগঞ্জে আমি হাইওয়ে পুলিশের কাছে ধরা পড়েছিলাম ওভার স্পিডিংয়ের কারণে। এবার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু পরিবর্তন করে সামনের দিকে আনলাম। আমি বিভিন্নভাবেই এক্সপেরিয়েন্স করছি ইনস্টা360 দিয়ে। যতই এক্সপিরিয়েন্স করছি ইনস্টা360 ফ্যান হয়ে যাচ্ছি। ইনস্টা360 সবচাইতে আকর্ষণীয় দিক হচ্ছে এর কালার কম্বিনেশন এবং স্ট্রং পয়েন্ট হচ্ছে স্ট্যাবিলাইজেশন। ইনস্টা360 কিন্তু প্রচুর স্টেবল। যদিও আমি মাওয়াতে রাইড করছি বলে তেমন একটা স্টেবিলাইজেশনের পরীক্ষা হচ্ছে না, তারপরেও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন স্টেবিলাইজেশনের দিক থেকে ইনস্টা360 কিন্তু DJI Action 5কে হার মানিয়ে দিয়েছে। এই হাইওয়েতে রাইড করার সময় আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, কারণ দেখুন এখনই একটি বাস আমাকে অতিক্রম করে যাচ্ছে। হাইওয়েতে রাইডিংয়ের প্রথম রুলস হচ্ছে গিয়ে প্রতি 10 সেকেন্ড পর পর আপনি আপনার রিয়ার ভিউ মিররের দিকে লক্ষ্য রাখবেন। যে কোনো সময় যে কোনো বড় ধরনের গাড়ি অথবা ছোটোখাটো মোটরসাইকেলও আপনাকে ওভারটেক করে সারপ্রাইজ দিতে পারে। হাইওয়েতে উঠলে আমার একটি গানের কথা বারবারই মনে পড়ে। পিচ ঢালা এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে জুড়ে নিয়েছি, গোলক ধাঁধার চক্করে যতই পড়েছি, লাল্লা লাল্লা লা 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 লা। গান গাইতে গাইতে আরও একটি বাস আমাকে অতিক্রম করে গেল। এই বাসগুলোর স্পিড কিন্তু 80-র উপরে, কিন্তু হাইওয়ে পুলিশ এই বাসগুলোকে কোনো ধরনের মামলাই দিবে না, শুধু পারে বাইকারদের সাথেই। আমি খুব বেশি রিস্ক না নিয়ে লিমিটেড স্পিডের মাঝেই পুরো রাইডটা কমপ্লিট করছি এবং আমার উদ্দেশ্য হচ্ছে দুপুর 2টোর আগে যেভাবেই হোক মাগুরাতে শ্বশুর বাড়িতে পৌঁছানো। আমার ওয়াইফ আমার জন্য দুপুরবেলা না খেয়ে বসে থাকবে, আমি গেলে তারপর সে খাবে। মাঝখানের গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, ভিডিওতে তেমনভাবে আসছে না, কিন্তু আপনারা যদি ঢাকা মাওয়া হাইওয়ে দিয়ে যান তাহলে দেখতে পারবেন মাঝখানের গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। বসন্তের সময় অবশ্যই ঢাকা মাওয়া হাইওয়েতে আরেকবার আসব। এই বসন্তটা মিস হয়েছে, আগামী বসন্ত মিস দেওয়া যাবে না। পদ্মা সেতুর টোল প্লাজার কাছাকাছি এসে পড়েছি। এই পদ্মা সেতু যখন হয়েছিল তখন কিন্তু প্রথম দিকে বাইক চলাচল নিষিদ্ধ ছিল, পরবর্তীতে বাইক চলাচল অনুমতি দেওয়া হয়, তবে লিমিটেড গতির সাপেক্ষে, এবং বাইকের টোল 100 টাকা নির্ধারণ করা হয়। 100 টাকার নেক, তারপরও এটা খুবই ভালো যে পদ্মা নদীর উপর দিয়ে একদম বাইক চালিয়ে যাওয়া যাচ্ছে। এই রোডগুলো দিয়ে যখনই যাই তখনই শেখ হাসিনার কথা মনে পড়ে। উনি কিন্তু অনেক দিন ক্ষমতায় থাকতে পারতেন যদি কিছুটা কন্ট্রোলে থাকতে পারতেন। দেশের যোগাযোগ ব্যবস্থায় উনি ব্যাপক উন্নয়ন করেছিলেন। যাক, কথা বলতে বলতে আবারও আমি একটি মিস্টেক করে ফেলেছি। আমাকে যাওয়া উচিত ছিল বাঁ দিকে পদ্মা সেতুতে ওঠার জন্য, কিন্তু আমি প্রায় এই ভুলটা করি। পদ্মা সেতুর ওঠার যেই বাঁ দিকের রাস্তাটা সেটা অতিক্রম করে আরেকটু সামনে চলে আসি। এখন আবার আমাকে ব্যাক করতে হবে পদ্মা সেতুতে ওঠার জন্য। আজকের এপিসোডটা ঢাকা টু মাওয়া হাইওয়েই থাক। আমরা পরবর্তী এপিসোডে দেখাবো পদ্মা সেতুর অতিক্রম করার ভিডিওটি। আপনারা যে যেখানেই থাকেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।